এ মাসের প্রথম 7 দিনে দেশে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। দুটি ভূমিকম্পের একটিরও উৎপত্তিস্থল বাংলাদেশ নয়, শুধু কম্পন অনুভূত হয়েছে, কোনো ক্ষয়ক্ষতিও নেই। ৩রা জানুয়ারি মাঝারি মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারে, আর ৭ জানুয়ারি তীব্র মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাংয়ে। দূরত্ব ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে। কথা হচ্ছে, এত দূরে উৎপত্তি হওয়া এসব ভূমিকম্প বাংলাদেশকেও কাঁপিয়ে দিল। এর ঠিক তাৎপর্য কোথায়? ছোটখাটো ভূমিকম্প কিসের ইঙ্গিত দেয়? আরও বড় কোনো ভূমিকম্প আসতে পারে কি? এমনিতেই বাংলাদেশ ভূকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের তালিকায় অন্যতম ঢাকা। ভূতত্ত্ববিদরা বলছেন 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। যদি উচ্চ মাত্রায় ভূমিকম্প হয় দেশে, সেক্ষেত্রে প্রস্তুতি ও করণীয়ই বা কী? এসব নিয়ে আজ মানচিত্রে আলোচনা করব। মানচিত্রে আজকের বিষয়, এক সপ্তাহে দেশে দুবার ভূমিকম্প অনুভূত, ভূমিকম্পের লক্ষণ, প্রস্তুতি ও করণীয়। আর আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং যুক্ত হবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক ডক্টর আঞ্জুম তাসনুভা। আমরা আলোচনা শুরু করব। আমরা যেহেতু মানচিত্রে মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে পেয়েছি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমাদের বিষয় হচ্ছে যে গত এক সপ্তাহে দেশে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভূমিকম্পের সক্রিয় অঞ্চলে অবস্থিত। বিভিন্ন সময় ছোট বড় ভূমিকম্প হয়েছে, কিন্তু গত এক সপ্তাহের কথা যদি বলি, যে শুক্রবার মিয়ানমারে এবং মঙ্গলবার যেটা চীনে উৎপত্তিস্থল ছিল, কিন্তু বাংলাদেশে সেটা অনুভূত হয়েছে, যদিও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু কথা হচ্ছে যে এই যে এক সপ্তাহে দুইবার ভূমিকম্প অনুভূত হলো, বাংলাদেশের জন্য এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে কিনা? যদিও দূরত্ব অনেক দূরে, আপনার বিশ্লেষণ জানতে চাই। আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। থ্যাংক ইউ আমাকে সংযুক্ত করার জন্য। আসলে বাংলাদেশের অ্যাকচুয়ালি সিলেট নর্থ ইস্টার্ন রিজনে অবস্থিত। যদিও বলা হচ্ছে যে সারা বাংলাদেশ একটা ভূমিকম্প ঝুঁকির ভিতরে আছে, কিন্তু বাংলাদেশের এই যে জিও স্ট্র্যাটেজিক যে লোকেশন, যে ভৌগোলিক লোকেশন, জিওগ্রাফিক্যাল যে লোকেশন, আমরা জানি সিলেটের নর্দার্ন পার্ট রিজন একটা মেইনলি ডাউকি ফল্ট বলে একটা ফল্ট আছে, যেটা একটা সাব ফল্ট অফ গ্রেট ফল্ট, সাম আদার ফল্টস লাইক দ্য তিব্বতিয়ান ফল্ট, এবং আরও কিছু চ্যুতি লাইন আছে যেখানে এই কয়েকটা প্লেটের অ্যাক্টিভ মুভমেন্ট থাকে। তো এই ফল্টগুলোর পাশে যে প্লেটগুলো থাকে, সেই প্লেটগুলো বিভিন্ন ইন্টারনাল মুভমেন্ট অফ দ্য আর্থ, ভূগর্ভস্থ বিভিন্ন প্লেটের মুভমেন্টের কারণে বা বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশন প্রেশারের কারণে প্লেটগুলো মুভ করে, এবং এই জন্য ভূমিকম্প হয়। তো বাংলাদেশের কনসার্নটা হলো, আমরা সেই একটা সক্রিয় জোনে আছি, যে জোনের বারবার ভূমিকম্প অনুভূত হচ্ছে। এবং আমরা যদি লাস্ট 20 ইয়ার্সের স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে ফ্রিকোয়েন্সি অফ আর্থকুয়েক জেনেসিস মাস মোর ফ্রিকুয়েন্ট ডিউরিং থ্রুআউট দিস রিজনস। আমরা সেটার ফলে বলতে পারি যে এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা ব্যাপক বাড়তেছে, এবং মানুষের যে অ্যান্থ্রোপোজেনিক যে অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে, সেগুলো আসলে ভূমিকম্পের প্রবণতাকে বাড়ানোর জন্য ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করছে। আমরা ব্যাপক মাত্রায় ল্যান্ডস্লাইড করতেছি, পাহাড় হিল কাটিং হচ্ছে। সো মানুষের এ ধরনের অ্যাক্টিভিটিস আমাদের আসলে প্লেটের স্থিতিশীলতা, স্টেবিলিটিকে নষ্ট করতেছে, ফলে ভূমিকম্পের ঝুঁকি বাড়তেছে। হিমালয় যে থার্ড পোল, সেখানে হিউজ অ্যামাউন্ট অফ আইস কাভার গলে যাচ্ছে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। আনোয়ারুল ইসলাম, এক সপ্তাহে দুবার ভূমিকম্প, এই যে ছোট ছোট ভূমিকম্প দেখা যাচ্ছে, এগুলো কি বড় কোনো ভূমিকম্পের আভাস? অফকোর্স ছোট ছোট ভূমিকম্পগুলো কিছু বিষয় ইন্ডিকেশন দেয় যে এখানে সবকিছুর ভিতরে একটা অস্থিরতা, প্লেটগুলোর ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে, যেটা বড় কোনো ভূমিকম্পের নিশ্চিত একটা আভাস দেয়। সুতরাং আমাদের প্রস্তুতি নিতে হবে সেভাবেই। নিশ্চয়ই। আনোয়ারুল ইসলাম, আপনার ফ্রেমটি যদি একটু ঠিক করে নিতেন তাহলে ভালো হতো। ইতিমধ্যে আমরা আমাদের আরেকজন অতিথিকে পেয়ে গেছি, আঞ্জুম তাসনুভা, যিনি খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক। আপনাকে স্বাগত আমাদের মানচিত্রে। তো কথা হচ্ছিল যে এক সপ্তাহে দেশে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইতিমধ্যে আমরা মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বিশ্লেষণ শুনছিলাম, আপনার বিশ্লেষণও শুনতে চাই। এই যে দুবার ভূমিকম্প অনুভূত হলো, এটা কি বড় কোনো ভূমিকম্পের লক্ষণ কিনা? এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা অ্যালার্মিং,
এবং আমরা জানি যে আমাদের প্লেটগুলোর মধ্যে শক্তি সঞ্চিত থাকে টেকটনিক প্লেটগুলোর মধ্যে। আর বাংলাদেশের কথাটা যদি চিন্তা করি, বাংলাদেশের আশপাশ দিয়ে মেনলি 3টা বড় টেকটনিক প্লেট দিয়েছে। তার মধ্যে ইন্ডিয়ান প্লেট, বার্মিজ প্লেট, যে প্লেটগুলো থেকে দীর্ঘদিনই কোনো শক্তি রিলিজ হয়নি। তো এখানে প্রায় 400 থেকে আরো বেশি বছর ধরে এই শক্তিগুলো স্টোর অবস্থায় আছে, যার কারণে এখান থেকে মানে এই শক্তি রিলিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এটা যেটা করতে পারে যে এটা যেই শক্তি এখানে সঞ্চিত আছে, বিশেষজ্ঞরা মনে করছেন যে এখান থেকে 8 মাত্রার ভূমিকম্প কিংবা তারও বেশি হওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে আছে। এটা আসলে খুবই একটা মানে আমাদের জন্য একটা চ্যালেঞ্জই বলা যায়, যেহেতু এই ধরনের ঘটনাটা কখন ঘটবে এটা আমরা কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারছি, বাট অদূরে হবে এমন একটা সম্ভাবনা আছে। এবং এই ক্ষেত্রে আমি যেটা বললাম যে 8 থেকে 8-এরও বেশি রিক্টার স্কেলের ভূমিকম্প হতে পারে। আবার এমনও হতে পারে যে এখানে কিছু মানে শক্তিটা ডিসপ্লেস হয়েছে, রিলিজ হতে পারে। ফ্রিকুয়েন্ট কয়েকটা ভূমিকম্পের মাধ্যমেও সেটা রিলিজ হতে পারে। অপরদিকে আমাদের যে জাফলং এবং সুনামগঞ্জের ওই সাইডে যে ইয়েটা আছে, জাউতি ফল্ট আছে, সেটা থেকেও ভূমিকম্পর একটা সম্ভাবনা আছে, যেটা বিশেষজ্ঞরা মনে করছেন যে ভবিষ্যতে এটা বিভিন্ন ভাবে আসতে পারে। এই কারণে আসলে আমাদের উচিত যে আমরা কিভাবে এখন থেকে ভূমিকম্প সহনীয় ভাবে চিন্তা করতে পারি। তাসতুবা ইসলাম, নিশ্চয়ই আমি এই বিষয়টায় আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আরেকটু আমাদের আরেকজন যে অতিথি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, তার কাছ থেকে একটু জেনে আবার আসবো আপনার কাছে। আনোয়ারুল ইসলাম, আমাদের অতিথি আঞ্জুম তাসনুভা যেমনটা বলছিলেন যে আসলে টেকটনিক প্লেটের যে সংযোগ স্থলে বাংলাদেশ ভৌগোলিকভাবে পড়েছে, মানে ঝুঁকি রয়ে গেছে যে উচ্চমাত্রার ভূমিকম্প হতে পারে। যেহেতু এখনও ভূমিকম্প হওয়ার ব্যাপারে পূর্বাভাস আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, যে তাহলে হয়তো প্রস্তুতিটা আরও বেশি নেওয়া যেত। কিন্তু যেহেতু একটা ঝুঁকির মধ্যে রয়েছে এবং ভূতত্ত্ববিদরা বলছেন যে এটা 8.2 থেকে 9 মাত্রারও ভূমিকম্প হতে পারে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে কি দাঁড়াবে, মানে আমাদের অবস্থায় কি হবে, আমাদের দেশের অবস্থা কি হবে, সে অনুযায়ী আমাদের দুর্যোগ মোকাবেলার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত? আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। যদি আমরা সেভাবে দেখি, আমাদের যে ঝুঁকির কথা আছে, এটা আসলে ফোরকাস্ট, ভূমিকম্পের পূর্বাভাস তো দেওয়া যাবে না, কিন্তু আমার অ্যাকুরেট ফোরকাস্ট তো আরো টাইমলি দেওয়া সম্ভব না। কিন্তু আমাদের যে ফিনোমেনাগুলো এখন আমরা দেখতেছি, যে ফ্রিকোয়েন্সি অফ আর্থকুয়েক, আমরা গত 2 বছর আগেও দেখেছি নেপালে একটা সিভিয়ার আর্থকুয়েক হয়েছে। এখন এই যে 500 টাইমস আফটার শক ওভার দ্য তিবেতিয়ান প্লেটু। সো এই যে আফটার শক গুলো বলতেছে যে হিউজ অ্যামাউন্ট অফ মাস স্টোর হয়ে আছে ভিতরে, যেটা যে সময় কোনো সময় বড় ভূমিকম্প দেবে। আমাদের প্রবলেমটা হলো আমাদের আনপ্লান যে আরবানাইজেশন হচ্ছে, একবারে এটাকে আমরা মনে করি যে বাংলাদেশের আরবানাইজেশনের যে ক্রাইটেরিয়া যেগুলো হচ্ছে আমাদের, সেইখানে ভূমিকম্প সহনশীলতার যে সমস্ত প্যারামিটার্স বা মেজার্স গুলো নেওয়া উচিত, সেগুলো মোটা দাগে পলিসি মেকাররা সবসময় ফলো করতেছে না বলে আমরা অবশ্যই এটা কনসার্নের জায়গা। এবং বিশেষ করে জনমানুষের সচেতনতা, পাবলিক অ্যাওয়ারনেসটা রেজ করতে হবে একবারেই, মানে মার্জিনাল লেভেল থেকে শুরু করে পলিসি মেকার লেভেল পর্যন্ত। এবং সরকারের আমাদের বিভিন্ন ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্ল্যান থাকে, এবং সেই প্ল্যানগুলো আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী থাকে, কিন্তু আমরা সেই ডিজাস্টারগুলো চাক্ষুষ দেখতে পারি। কিন্তু ভূমিকম্পের যে ঝুঁকি দিন দিন বাড়তেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ বা আমাদের যারা পলিসি মেকার, যারা স্টেক হোল্ডার আছে, তাদের ভিতরে এই প্রচারণা অ্যাওয়ারনেসের জায়গাগুলো অনেকটা বড় ঘাটতি। সুতরাং আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে পাবলিক অ্যাওয়ারনেস এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, যাতে আমরা ইন ফিউচার যে গ্রেট আর্থকুয়েকের যে ঝুঁকি আসতেছে, সেই ঝুঁকিটার জন্য আমরা অবশ্যই মোকাবেলা করতে পারি। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আরও শুনবো কিভাবে ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া যায়। আমাদের সাথেই থাকুন, একটা বিরতি নিয়ে ফিরছি। মানচিত্রে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্রের আজকের বিষয় ভূমিকম্পের লক্ষণ, প্রস্তুতি ও করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম
এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক ডক্টর আঞ্জুম তাসনুভা এবং ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনাদের দুজনকে আবারও স্বাগত মানচিত্রে। বিরতিতে যাওয়ার আগে আনোয়ারুল ইসলাম, আপনি বলছিলেন যে আসলে কিভাবে পূর্ব প্রস্তুতি নেওয়া যায়, কিন্তু যদি 2023-24 ভূমিকম্পের কথাই বলি, সিলেটে যে পরিমাণ তোড়জোড় হয়েছিল ভূমিকম্পের পরে, বিল্ডিং কোড মেনে বিল্ডিং করা ইত্যাদি, তো এসবের জন্য কিন্তু বেশ তোড়জোড় শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে মানে কতটা সেটা ফলপ্রসূ হলো বা সেই যে কার্যক্রমটা সেটা অব্যাহত রয়েছে কিনা? আসলে যদি আমরা সিলেট শহরের যে দেখি যে সরকারের যে বিশেষ করে ভূমিকম্প প্রতিরোধ করা বা এই দুর্যোগ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়গুলো সরকারের যে আগ্রহের জায়গা তৈরি হয়েছিল ভূমিকম্পগুলোর পরে, সেগুলো কার্যত এখন আর দৃশ্যমান না। বিশেষ করে মানুষের ভিতরে যে সচেতনতা, মনিটরিং করা সরকারের হয়তো একটা লক্ষ্যমাত্রা আছে বা প্রশাসন ট্রাই করতেছে যে একটা বিল্ডিং কোড মেনে একটা প্ল্যান আরবানাইজেশন এনশিওর করা। বাট প্রবলেমটা হচ্ছে যারা আমরা স্টেক হোল্ডার আছি, যারা পাবলিক আছি, তারা এইটা তো আমরা সচেতনভাবে মানি না। দ্বিতীয়ত হলো সরকারের মনিটরিং এর যে জনবলের একটা বিরাট ঘাটতি। সুতরাং আমরা যদি মানুষ সচেতন হয় তাহলে এই মনিটরিং এর দায়িত্বটাও কমে যাবে। দ্বিতীয়ত আমাদের এই দুর্যোগ মোকাবেলা করাটা সবচেয়ে বেশি সহনশীল হবে বা মোকাবেলা করাটা অনেকটা ফলপ্রসূ হবে। আনোয়ারুল ইসলাম, যে আমরা সচেতন হব, পাশাপাশি এই যে দেখভালগুলো এগুলো কে করবে? আপনি বললেন যে এগুলো পরবর্তীতে এখনো সেগুলো অব্যাহত, কার্যক্রমগুলো অব্যাহত নেই, তাহলে কে দেখবে? এখানেই আমাদের মেইন করতে হবে যে সেটা হলো সারা আমাদের যে দেশব্যাপী একটা এই যে ভূমিকম্পের প্রি প্রস্তুতি বা ভূমিকম্প আমরা যাতে মোকাবেলা করতে পারি বা এর ক্ষয়ক্ষতি কমাতে পারি, তার জন্য গভর্নমেন্ট মনিটরিং সেল তৈরি করতে হবে এবং তার ম্যাপিং করতে হবে, রিস্ক জোন নেশন ম্যাপিং করতে হবে। সেইগুলো ম্যাপিং করে কোন কোন জায়গাগুলো বেশি রিস্কের ভিতরে আসছে, কি কি মেজারমেন্ট নেওয়া যায়, সেই মেজারমেন্ট ইমপ্লিমেন্টেশন কি। এক কথায় সরকারের একটা দীর্ঘমেয়াদী পলিসি থাকতে হবে এবং সেই পলিসি মেনটেন করার জন্য অবশ্যই সরকারকে একটা মনিটরিং সেল বা একটা জনবল কাঠামো বা এক্সপার্ট তৈরি করতে হবে, যারা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার সাথে কথা বলে এইটা এনশিওর করবে যে কার্যক্রম অব্যাহত থাকবে এবং মনিটরিং সেল নিশ্চয়ই আশা করব যে ভবিষ্যতে একদম প্রপার ভাবে হবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এবার আমি একটু ডক্টর আঞ্জুম তাসনুভা আপনার কাছে আসতে চাই যে আসলে যদি বড় কোনো ভূমিকম্প হয়ে যায় সেক্ষেত্রে আমাদের একদম এই মুহূর্ত থেকে শুরু করে কি ধরনের পূর্ব প্রস্তুতি এবং ভূমিকম্পের সময় কি ধরনের আমাদের প্রস্তুতি রাখা দরকার বলে আপনি মনে করেন? আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এখন যে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের টাইম আমরা সবাই বুঝছি। অ্যাওয়ারনেস বিল্ডিংটা প্রথমত আমরা যদি একটু আমাদের এই ভূমিকম্প সহনীয় দেশ জাপানের সাথে দেখি, ওখানে স্কুল লেভেল থেকেই তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হয়, বাচ্চারা স্কুল লেভেল থেকেই শিখে এবং সেখানে সরকার যে সচেতনতামূলক কাজগুলো করে, যে বিল্ডিং কোড এনফোর্সমেন্টে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এবং একই সাথে কোন বিল্ডিংয়ের মেয়াদ কতদিন সেটাও কিন্তু বিল্ডিংয়ের গায়ে লেখা থাকে এবং ওটা একটা ডাটাবেস মেনটেন করা হয়। সো বাংলাদেশের জন্য যদি আমরা এর কিছু অংশ নিয়ে আসতে পারি, আমাদের যদি একটা ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার থাকে এবং যদি আমরা ডাটাবেসগুলো সংরক্ষণ করতে পারি, কোন জোন স্যার যেরকম বললেন যে কোন জোনটা বেশি ভালনারেবল, দেন সেই এলাকাতে যদি ক্যাপাসিটি গ্রো করা যায়, এটা আমরা জানি যে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যথেষ্ট সক্ষম, তাদের অনেক ইকুইপমেন্ট আছে, বাট ওইগুলো ইউজ কতখানি হচ্ছে সেই বিষয়টা মেনটেন করাটা খুব জরুরি। এবং এটার জন্য যে বিভিন্ন মহড়া কিংবা ড্রিল করা সেই বিষয়গুলোকে আনতে হবে। এখন সময়টা হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড আপের এবং একই সাথে কমিউনিটি পিপলরা এগুলো নিয়ে ভাববে এবং একই সাথে আমরা যদি পারিবারিকভাবে চিন্তা করি যে আমাদের বিল্ডিংয়ের কোন জোনটা আসলে সেফ জোন এবং কোনটা ডেঞ্জার জোন। মেনলি যখন ভূমিকম্প হয় বাংলাদেশের মানুষ আমরা যারা সিঁড়ি থেকে দৌড়ে নেমে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এটা যেহেতু হ্যাঙ্গিং, সো সিঁড়িটা যেহেতু হ্যাঙ্গিং, এটা হচ্ছে সবচেয়ে রিস্কি। আমরা যদি রানা প্লাজাতে দেখি, ওখানে সবচেয়ে বেশি জীবনহানিটা ঘটেছিল সিঁড়িতে থাকা মানুষগুলোর। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে সবার মধ্যে অ্যাওয়ারনেস গ্রো আপটা খুব জরুরি।
আঞ্জুম তাসনুভা, আপনি অনেকগুলো নির্দেশনার কথা বলেছেন, সেগুলো বাস্তবায়ন হলে নিশ্চয়ই আমরা অনেকটা প্রস্তুত থাকবো ভূমিকম্পের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো যে আসলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটার সাথে সাথে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেক তোড়জোড় থাকি, অনেক আলোচনায় থাকি, পরবর্তীতে কিন্তু সেগুলো নিয়ে আসলে কার্যক্রম খুব একটা দেখা যায় না। অসংখ্য ধন্যবাদ আজকের মানচিত্রে যুক্ত হবার জন্য ডক্টর আঞ্জুম তাসনুভা এবং ডক্টর মোহাম্মদ আনোয়ার ইসলামকে। এ ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।